বন্ধুরা, তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে একটি গল্প রয়েছে। সেটি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প আদরিণী। তোমাদের এই তৃতীয় সেমিস্টারের মোট লিখিত নম্বর থাকবে 40 নম্বরই এমসিকিউ টাইপ। গল্প থেকে মোট নম্বর থাকবে 8, অর্থাৎ 1 নম্বরের 8টি এমসিকিউ আদরিণী গল্প থেকে প্রশ্ন হবে। আজ এই আদরিণী ছোট গল্পটি পাঠ করে এর বিষয়বস্তু আমরা আলোচনা করব। আদরিণী গল্পের লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের সময়ে আবির্ভূত হয়েও নিজের প্রতিভার পরিচয় রেখেছিলেন। তিনি মোট 14টি উপন্যাস রচনা করেন। তার রচিত ছোট গল্প শতাধিক, অর্থাৎ তিনি 100টিরও বেশি ছোট গল্প রচনা করেছিলেন। এই ছোট গল্পগুলি তিনি বিভিন্ন গ্রন্থে সংকলিত করেন, যেমন নবকথা, দেশি ও বিলাতি, গল্পাঞ্জলি, জামাতা বাবাজি ও অন্যান্য গল্প প্রভৃতি। আমাদের পাঠ্য আদরিণী গল্পটি গল্পাঞ্জলি গল্পগ্রন্থের অন্তর্গত। বর্তমান সংকলনের জন্য গল্পটি নেওয়া হয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প থেকে। আদরিণী গল্পের আদরিণী হল একটি মাদি হাতি, অর্থাৎ মেয়ে হস্তি। এর প্রতিপালক হলেন জয়রাম মুখোপাধ্যায়, অর্থাৎ জয়রাম মোক্তার। গল্পটিতে 7টি পরিচ্ছেদ আছে। প্রথম পরিচ্ছেদে আমরা পাই জয়রাম মুখোপাধ্যায় ছিলেন একজন মোক্তার। মোকদ্দমা চালানোর জন্য নিযুক্ত কর্মচারী বা উকিলের সহকারীকে বলা হয় মোক্তার। এই মোক্তার জয়রাম মুখোপাধ্যায় পীরগঞ্জের জমিদার বাবুর কাছ থেকে বিয়ের নিমন্ত্রণ পেয়েছিলেন। সেখানে যাবার জন্য মহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরীর কাছে তাই একটি সুশীল ও শান্ত ধরনের একটি হাতি চেয়েছিলেন। এটা গেল প্রথম পরিচ্ছেদ। এরপর যাব আমরা দ্বিতীয় পরিচ্ছেদে। দ্বিতীয় পরিচ্ছেদে দেখা যায় মহারাজাকে জয়রাম মোক্তার একটি সুশীল ও সুবোধ হস্তির জন্য পত্র লিখেছিলেন, কিন্তু মহারাজ হস্তি না দিয়ে মোক্তারকে গরুর গাড়িতে করে আসতে বলেন। এটা গেল দ্বিতীয় পরিচ্ছেদ। এরপর আমরা যাব তৃতীয় পরিচ্ছেদ। তৃতীয় পরিচ্ছেদের বিষয়বস্তু হল জয়রাম মুখোপাধ্যায় অপমানিত ও ক্রুদ্ধ হয়ে মহারাজের মুখের উপর জবাব দিতে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছে একটি মাদি হাতি কিনে তাতে চড়ে বিবাহের নিমন্ত্রণ রক্ষা করতে যান এবং তার সমস্ত অপমানের প্রতিশোধ নিয়ে কয়েকদিন পরে তিনি নিশ্চিন্তে নিদ্রায় যান। এই ছিল তৃতীয় পরিচ্ছেদের অংশ। এরপর যাব আমরা চতুর্থ পরিচ্ছেদে। চতুর্থ পরিচ্ছেদে আমরা পাব এরপর 5 বছর পেরিয়েছে। মোক্তার মহাশয়ের অবস্থার অনেক অবনতি হয়। ইংরেজি শেখা নতুন মোক্তারে জেলাকোট ভরে যায়। ফলে জয়রাম মোক্তারের কদর কমতে থাকে। তাই আয় তার ক্রমক্রমে কমতেও থাকে, কিন্তু ব্যয় প্রতি বছর বেড়েই চলে। এটা ছিল চতুর্থ পরিচ্ছেদের বিষয়। এরপর আমরা দেখব পঞ্চম পরিচ্ছেদ। পঞ্চম পরিচ্ছেদে আমরা পাই সংসার খরচ চালানোর জন্য মোক্তার মহাশয় আদরিণীকে ভাড়া দেওয়ার জন্য হস্তি ভাড়ার বিজ্ঞাপন দেন, কিন্তু ভাড়াতে তেমন আয় হয় না। এদিকে বড় নাতনি কল্যাণীর বিবাহের জন্য অর্থের প্রয়োজন হয়। তাই স্থির করা হয় আদরিণীকে বামুনহাটের মেলায় বিক্রি করা হবে। এটা গেল পঞ্চম পরিচ্ছেদ। এরপর যাব ষষ্ঠ পরিচ্ছেদ। ষষ্ঠ পরিচ্ছেদে আমরা দেখব হাতির উপযুক্ত দাম না পাওয়ায় পয়লা বৈশাখ আদরিণীর বাড়ি ফেরে। তাকে ফিরে পেয়ে বাড়ির লোক আনন্দিত হয়, কিন্তু কল্যাণীর বিয়ের টাকা জোগাড় করতে আদরিণীকে দ্বিতীয়বার রসুলগঞ্জের মেলায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। এরপর সপ্তম পরিচ্ছেদ। রসুলগঞ্জের মেলার উদ্দেশ্যে আদরিণীকে বিক্রির জন্য পাঠানো হলে বাড়ি থেকে 7 ক্রোশ দূরে আদরিণী অসুস্থ হয়ে পড়ে। খবর শুনে বৃদ্ধ জয়রাম অস্থির হয়ে ঘোড়ার গাড়ি জোগাড় করে আদরিণীর কাছে পৌঁছানোর আগেই আদরিণী মারা যায়। এরপর মুখোপাধ্যায় মহাশয় 2টি মাস মাত্র জীবিত ছিলেন। এখানেই গল্পের সমাপ্তি। এখন গল্পটির প্রতিটি লাইন ধরে সহজ সরলভাবে গল্পটির বিষয়বস্তু আমরা জানব। গল্পের নাম আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়। প্রথম পরিচ্ছেদ। পাড়ার নগেন্দ্র ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে হাতে ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বলিলেন। এই জয়রাম মোক্তারকে আমরা গল্পে বিভিন্ন নামে কিন্তু দেখতে পাবো, যেমন জয়রাম মুখোপাধ্যায়, মুখুজ্জে মশাই, মুখোপাধ্যায় মহাশয়,
মোক্তার মহাশয়, জয়রামবাবু, জয়রাম মোক্তার, মুখোপাধ্যায়, এতগুলো নাম এই জয়রাম মোক্তারেরই নাম। মুখুজ্জেমশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনেছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? অর্থাৎ পীরগঞ্জের জমিদার মহারাজ নরসচন্দ্রের মেয়ের বিয়ে। সেই জন্য পাড়া নগেন্দ্র ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু সেই বিয়েতে যাবেন। তাই মোক্তার মহাশয়কে জিজ্ঞাসা করছেন এই দুজন ব্যক্তি যে আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি। এর পরের প্যারাগ্রাফে মোক্তার মহাশয় তাহার বৈঠকখানায় বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুঁকা নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, কীরকম আমি নিমন্ত্রণ পাবো না কীরকম জানো? আজ আমি 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মোক্তার, অর্থাৎ তাদের জমিদারের 20 বছরের ধরে তিনি একমাত্র মোক্তার। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটা কি সম্ভব মনে করো? আবার প্যারাগ্রাফ চেঞ্জ করে, জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চিনে। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো। ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জেমশাই? আমরা কি সেভাবে বলেছি? এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না? আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? এই জয়রাম মুখোপাধ্যায় অল্প কারণে রেগে গেলেও তার হৃদয় কিন্তু খুব নরম ছিল। তিনি কোমল মনের মানুষ ছিলেন। মুখোপাধ্যায় নরম হইয়া বলিলেন, ভায়া বসো বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয় উপবেশন করিয়া বলিলেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোমমঙ্গল দুটো দিন কাছারির কামাই হয়। কাছারি অর্থাৎ জমিদারের নায়েবের কার্যালয় বা আদালত ভবন। অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে। তোমরা যাচ্ছ? নগেন্দ্রবাবু বলিলেন, যাবার খুব ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই। গরুর গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন, আসতে 2 দিন। পালকি করে যাওয়া, সেও জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুখুজ্জে মহাশয়কে গিয়ে জিজ্ঞাসা করি। তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনেও তার সঙ্গে হাতিতে দিব্যি আরামে যেতে পারব। মোক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন, অর্থাৎ মোক্তার মহাশয় প্রসন্ন মুখে হাসি মুখে বলিলেন, এই কথা? তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজা নরেশচন্দ্র তো আমার আজকালের মক্কেল নন। ওর বাপের আমল। মক্কেল অর্থাৎ উকিলের সাহায্য প্রার্থী। মামলা মোকদ্দমায় যে ব্যক্তি উকিলের সাহায্য নেন তাকে মক্কেল বলা হয়। পরের পৃষ্ঠে দেখো, থেকে আমি ওদের মোক্তার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি। সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে। এখন কুঞ্জবাবু বললেন, দেখলে ডাক্তার, আমি তো বলেছিলাম। অত ভাবছ কেন? মুখুজ্জে মহাশয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মহাশয়, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি নে। যাব বই কি ভায়া, আমিও যাব। তবে আমার তো ভাই খেমটা শোনবার বয়স নেই। তোমরা শুনো, আমি মাথায় এক পগ্গ বেঁধে অর্থাৎ এক পাগড়ি বেঁধে একটি থেলো হুঁকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব। কে খেলে কে না খেলে দেখব, তদারক করে বেড়াবো। আর তোমরা বসে শুনবে, পেয়ালা মুজে ভর দে, কেমন? অর্থাৎ খেমটা গানের একটা লাইন এটা। বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন। এই গেল প্রথম পরিচ্ছেদ। এখন আমরা আসব দ্বিতীয় পরিচ্ছেদের বিষয়বস্তু। পরদিন রবিবার। এদিন প্রভাতে আহ্নিক পুজোটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন। অর্থাৎ রবিবার দিন সকালবেলায় মুখুজ্জে মহাশয় আহ্নিক পুজোটা খুব ধুমধাম করে করতেন। বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া জল যোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। অর্থাৎ বেলা 9টার সময় পুজো শেষ করে সকালের খাবার খেয়ে তিনি বৈঠকখানায়। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল। তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তখন কাগজ কলম লইয়া চশমাটি পরিয়া প্রবল প্রতাপান্বিত শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিতজন প্রতি পলকেশু পাঠ লিখিয়া 2-3 দিনের মধ্যে একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন।
পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এরূপে মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন। একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মোক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। অর্থাৎ মহারাজা নরেশচন্দ্রকে একটি শান্ত হাতি চেয়ে পাঠানোর জন্য তিনি একটা চিঠি লিখলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে। মানুষটি লম্বা ছাদের, রংটি আর একটু পরিষ্কার হইলে গৌরবর্ণ বলা যাইতে পারে, অর্থাৎ পরিষ্কার রঙের বলা যেতে পারে। গোপগুলি মোটা মোটা, কাঁচায় পাকায় মিশ্রিত, মাথায় সম্মুখভাগে টাক আছে, চক্ষু দুইটি বড় বড়। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে। ইহার আদিবাস যশোর জেলায়। এখানে যখন প্রথম মোক্তার করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই। পদ্মা পার হইয়া কতক নৌকাপথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে আসিতে হইয়াছিল। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি। মোক্তার মশাই যখন যশোর জেলা থেকে পশ্চিমবঙ্গে আসেন তখন কিন্তু রেল যোগাযোগ ছিল না। পদ্মা পেরিয়ে কিছু নৌকাযোগে আর কিছু গরুগাড়িতে আর পায়ে হেঁটে তিনি এখানে এসেছিলেন। শুধুমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটা পিতলের ঘটি তার সঙ্গে ছিল। সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মোক্তার ব্যবসা আরম্ভ করিয়া দেন। 1 শিকে অর্থাৎ 25 পয়সা, 13 শিকা অর্থাৎ 325 পয়সা, অর্থাৎ 3 টাকা 25 পয়সা। কিন্তু এই 3 টাকা 25 পয়সায় তিনি বাড়ি ভাড়া নিয়েছিলেন। যে সময়ে কথা বলিতেছি তখন এ জেলায় ইংরেজিওয়ালা মোক্তারের আবির্ভাব হইয়াছিল বটে, কিন্তু জয়রাম মুখোপাধ্যায়কে তাহারা কেহই হটাইতে পারে নাই। অর্থাৎ যে সময়ের কথা এটা, তখন শিক্ষিত ইংরেজিওয়ালা মোক্তার এখানে আবির্ভূত হয়েছিল, কিন্তু জয়রাম মুখুজ্জে এতই দক্ষ মোক্তার ছিলেন যে তাকে কেউ সরাতে পারেন নাই। তখনও উনি এ জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছুটা রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন। এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। পরের পেজে। সেকালে হাকিমারা একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জে মহাশয় রাগিয়া চেঁচাইয়া একদিন এজেলাসে অর্থাৎ একদিন কোর্টে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ, অর্থাৎ এক ডেপুটির সঙ্গে এই মুখুজ্জে মহাশয়ের ঝগড়া হয়ে গেল। বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গায়ে একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে। তখন আদর করিয়া উক্ত ডেপুটিবাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। ডেপুটিবাবু লোক পরম্পরায় ক্রমে একথা শুনিয়াছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতিলাভ করেন নাই। আর একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মহাশয় আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিল না। হাকিম অর্থাৎ বিচারক। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নাই। সেদিন আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হইয়াছিল। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়িয়াছিলেন। সর্বশুদ্ধ 1700 টাকা ব্যয় করিয়া এই 5 টাকা জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন। অর্থাৎ 5 টাকা তার যে জরিমানা হয়েছিল সেই 5 টাকার জন্য তিনি 1700 টাকা খরচ করেছিলেন। এরপর মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন তেমন তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্নদান করতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিজে, এমনকি নিজের অর্থব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিতেন। অর্থাৎ তিনি চরম দরদি মানুষ ছিলেন। গরিব কৃষকদের তিনি অনেকভাবে সাহায্য করতেন। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা প্রভৃতি খেলিয়া থাকেন। অদ্যও সেরূপ অনেকে আগমন করিয়াছেন, মানে আজকেও অনেকেই এসেছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিলবাবুও আছেন, অর্থাৎ নগেন্দ্র ডাক্তার এবং উকিল কুঞ্জবিহারী বাবু। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কার করা হইতেছে। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতাশুদ্ধ কয়েকটা কলাগাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে। মোক্তার মহাশয় সে সমস্ত তদারক করিতেছেন। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হোকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দূর চারি টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল।
বলিল, হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বলিলেন, তাই তো, সব মাটি। মোক্তার মহাশয় বলিলেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এসেছিল? ভৃত্য বলিল, আজ্ঞে না, দেওয়ান হলো অর্থসচিব, খাজনা আদায়কারীকে দেওয়ান বলা হয়। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন? গরুর গাড়িতে আসতে বলো। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারে ক্ষিপ্রপ্রায় হইয়া উঠিলেন। তার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল, দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল, মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হইয়া উঠিল। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, হাতি দিল না, হাতি দিল না, হাতি দিল না। অর্থাৎ তিনি আক্ষেপের সুরে বলতে লাগিলেন, হাতি দিল না। এরপর পরের পেজে, সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। অর্থাৎ সেখানে যে ভদ্রলোকগণ ছিল তারা খেলা বন্ধ করে হাত গুটিয়ে বসলেন। কেহ কেহ তার আর কি করবেন মুখুজ্জে, পরের জিনিস জোর তো নেই, একখানি ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়েন, ঠিক সময়ে পৌঁছে যাবেন। ওই ইদামদ্দি শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়া হইবে না। এই ছিল দ্বিতীয় পরিচ্ছেদ। এরপর তৃতীয় পরিচ্ছেদ। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রেই জয়রাম তত্ত্বত স্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। রাত্র 2 প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিলেন, বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চাই। কত? 2000 টাকা। খুব বাচ্চা? না, সওয়ারি নিতে পারবে, অর্থাৎ লোকজন বইতে পারবে? কুছ পরোয়া নাই, কিচ্ছু ভাবনা চিনতে নেই, তাই কিনব। এখনই তুমি যাও, কাল সকালে যেন হাতি আসে, লাহিড়ি মহাশয়কে আমার নমস্কার জানিয়া বলো, হাতির সঙ্গে যে কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। তার নাম আদরিণী। এই আদরিণী গল্পের প্রধান চরিত্র। লাহিড়ি মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজ রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। অর্থাৎ হাতি কেনার জন্য কাগজ প্রমাণ দিয়ে এবং কাগজে সই করিয়ে দিয়ে তিনি চলে গেলেন। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানায় উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 2-1 অবশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে নাতি, অর্থাৎ হাতি তোর গোদা পায়ে নাতি, অর্থাৎ লাথি। বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিকে বহিষ্কৃত করিয়া দিল, অর্থাৎ অপমান করে তাদেরকে বের করে দিল। হস্তিনী গিয়ে অন্তঃপুরদ্বারে নিকট দাঁড়াইল। মুখুজ্জে মহাশয় বিপত্নী, অর্থাৎ মুখুজ্জে মহাশয়ের স্ত্রী, তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সভৈ পদক্ষেপে বাহির হইয়া আসিল। অর্থাৎ তার পুত্রবধূ হাতি থেকে ভয়ের সঙ্গে কিন্তু বেরিয়ে এলো। কম্পিত হস্তে তাহার পদ চতুষ্টয়ে সেই জল একটু ঢালিয়া দিল, অর্থাৎ হাতির 4টে পায়ে সেই জল ভয়ে ভয়ে একটু ঢালিয়া দিল। মাহুতের ইঙ্গিতানুসারে, অর্থাৎ যার নির্দেশে হাতি পরিচালিত হয় তাকে বলা হয় মাহুত। বড়বধূ তৈল সিন্দুর তাহার ললাটে রঞ্জিত করিয়া দিল, অর্থাৎ তেল সিন্দুরে সেই হাতিটার কপাল রঞ্জিত করে দিল। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামায় ভরিয়া আলু চাল কলা ও অন্যান্য মাঙ্গল্য দ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল। সুর দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইল, অধিকাংশ ছিটাইয়া দিল। এরূপ বরণ সম্পন্ন হইলে রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলীকাণ্ড ও বৃক্ষশাখা আদরিণী ভোজন করিতে লাগিল। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালে মহারাজা নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য, হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়া গেলেন। অর্থাৎ বিয়ের নিমন্ত্রণ রক্ষা করার পর বিকালে মহারাজা নরেশচন্দ্রের সঙ্গে তিনি সাক্ষাতে গেলেন, সেই হাতির পিঠে চেপেই। পরের পৃষ্ঠায়,
মহারাজের দ্বিতল বৈঠকখানায় নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ, প্রাঙ্গণের অপর প্রান্তে প্রবেশের সিংহদ্বার। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ এবং সিংহদ্বারের বাহিরে অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। মহারাজের বৈঠকখানাটা 2 তলা বিশিষ্ট। রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত 2-4 কথার পর মহারাজা জিজ্ঞাসা করিলেন, মুখুজ্জেমশায়, ও হাতিটা কার? মুখুজ্জেমশায় বিনীতভাবে বলিলেন, আজ্ঞে হুজুর বাহাদুরেরই হাতি, অর্থাৎ হাতিটা আপনারই। মহারাজ বিস্মিত হইয়া বলিলেন, আমার হাতি? কই, ও হাতি তো কোনো দিন আমি দেখিনি। কোথা থেকে এলো? আজ্ঞে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন, আপনি কিনেছেন? আজ্ঞে হ্যাঁ। তবে বললেন আমার হাতি? বিনয় কিংবা শ্লেষসূচক ঠিক বোঝা গেল না। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরি দ্বারাই প্রতিপালিত হচ্ছি, আমি যখন আপনার, তখনও হাতি আপনার বই আর কার? অর্থাৎ জয়রাম মুক্তার যখন মহারাজার দ্বারা প্রতিপালিত হচ্ছেন, তখন এই হাতিটাও মহারাজেরই। সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধু মণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিস্তৃত করিলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তার মুছিয়া গেল। কয়েকটা দিন আজ তাহার সুনিদ্রা হইল। এরপর 4র্থ পরিচ্ছেদ। উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ 5 বছর অতীত হইয়াছে। এই 5 বৎসরে মুক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। 5 বছর পেরিয়ে গেছে। এরপর মুক্তার মহাশয় কিন্তু এই 5 বছরের মধ্যে অবস্থার অনেক অবনতি হয়েছে। নতুন নিয়মে পাস করা শিক্ষিত মুক্তারে জেলাকট ভরিয়া গিয়াছে। শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আজ কদর নেই, অর্থাৎ মুক্তার মহাশয়ের আর কদর কিন্তু কমে গেছে। এখন ক্রমক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমতে লাগলো। পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্ধেক হয় কিনা সন্দেহ, অথচ ব্যয় প্রতি বৎসর বর্ধিত হইতেছে। তাহার 3টি পুত্র, প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে। কনিষ্ঠ পুত্র কলকাতায় পড়িতেছে, সে কালক্রমে মানুষ হয় এই মাত্র ভরসা, অর্থাৎ একমাত্র ছোট পুত্রটি কলকাতায় পড়ছে, যদি মানুষ হয় বিএ পাস করে, তাহলেই ভরসা একমাত্র। ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের আর অনুরাগ নেই, বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন। ছোকরা মোক্তারগণ যাহাদিগকে একসময় উলঙ্গাবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন, তাহারা এখন শ্যামলা মাথায় দিয়ে মুখোপাধ্যায়ের মাথায় পাগড়ি বাঁধিতেন। সেকালে মোক্তারগণ শ্যামলা ব্যবহার করতেন। শ্যামলা অর্থাৎ বিশেষ এক ধরনের পাগড়িকেই বলা হয়। তখনকার দিনে মোক্তাররা শ্যামলা ব্যবহার করলেও মুখোপাধ্যায় মহাশয় কিন্তু পাগড়ি ব্যবহারই করতেন। তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরেজিতে হাকিমকে কি বলিতে থাকে তিনি কিছুই বুঝিতে পারেন না। পার্শ্বস্থিত ইংরেজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন, উনি কি বলছেন? জুনিয়র তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয়। মুখের জবাব মুখেই রহিয়া যায়। নিষ্ফল রোষে তিনি ফুলিতে থাকেন। তাছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখতেন, এখনকার নব্য হাকিমগণ তাহা করেন না। ইহাদের যেন বিশ্বাস, যে ইংরেজি জানে না সে মনুষ্য পদবাচ্যই নহে। এ সকল কারণে মুখোপাধ্যায় স্থির করিয়াছেন কর্ম হইতে অবসর গ্রহণ করাই শ্রেয়। অর্থাৎ ইংরেজি যে জানে না তাকে মানুষের পর্যায়ে ফেলা যায় না, এখনকার মোক্তারগণ মনে করেন। তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহার সুদ হইতে কোনো রকম সংসার যাত্রা নির্বাহ করবেন। প্রায় 60 বছর বয়স হইল, চিরকালই কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলেটি যদি মানুষ হইত, 2 টাকা রোজগার করিতে পারিত, তা হইলে এতদিন কোনো কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর করতেন, বাড়িতে বসিয়া হরিনাম করিতেন। কিন্তু আর বেশি চলে না। তথাপি আজিকাল করিয়া আরও 1 বৎসর কাটিল। এই সময় দায়রায় একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল, অর্থাৎ তিনি একটা খুনির মামলা পেলেন। সেই মোকদ্দমায় আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোক্তার নিযুক্ত করলেন। একজন নতুন ইংরাজ জজ আসিয়াছেন, তাহারই এজলাসে বিচার। 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। অবশেষে মোক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও এসএসআর মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করলেন। বক্তৃতা শেষে এসএসআরগণ মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করলেন। জজ সাহেবও তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন।
জজ সাহেবকে সেলাম করিয়া মোক্তার মহাশয় নিজ কাগজপত্র বাঁধিতেছেন। এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিলেন, এ উকিলের নাম কি? পেশকার বলিলেন, উহার নাম জয়রাম মুখার্জি। উনি উকিল নহেন, মোক্তার। প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলিলেন, জয়রাম বলিলেন, হ্যাঁ হুজুর, আমি আপনার তাবেদার। জজ সাহেব পূর্ববৎ বলিলেন, আপনি মোক্তার? আমি মনে করিতেছি আপনি উকিল। যেরূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইতেছিলেন, আমি ভাবিতেছিলাম আপনি এখনকার একজন ভালো উকিল। এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল। হাত দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, না হুজুর, আমি উকিল নহি, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার। আমি ইংরাজি জানি না হুজুর। আপনি আজ আমার যে প্রশংসা করিলেন, আমি জীবনেও শেষ অবধি তাহা ভুলিতে পারিব না। এই বুড়ো ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে হুজুর হাইকোর্টের জজ হন বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মোক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। ইহার পর আর তিনি কাছারি যান নাই। এরপর পঞ্চম পরিচ্ছেদ। ব্যবসায় ছাড়িয়া কায়ক্লেশে মুখোপাধ্যায় সংসার চালাতে লাগিলেন। ব্যয় যে পরিমাণে সংকোচ করিবেন ভাবিয়াছিলেন, তাহা শত চেষ্টাতেও হইয়া সংকুলন হয় না। মূলধনে হাত পড়িতে লাগিল, কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল, অর্থাৎ সংসার নানাভাবে চালালেও তার সংসারের কিন্তু ক্রমে আরও অবনতি দেখা দিতে লাগল। একদিন প্রভাতে মোক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছেন। এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করতে গেল। অনেকদিন হইতেই লোকে ইহাকে বলিতেছিল, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। কিন্তু মুখুজ্জে মহাশয় উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বলো না, তোমার এই ছেলেপিলে নাতিপুতিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। এরূপ উক্তির পর আর কথা চলে না। হাতিটিকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায়, তাহা হইলে তা কিঞ্চিত অর্থাগমন হইতে পারে। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন, অর্থাৎ হস্তি ভাড়ার বিজ্ঞাপনটি তিনি দিলেন। হস্তি ভাড়ার বিজ্ঞাপন: বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তের গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিণীর নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া হইবে। ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র। হস্তিনীর খোরাকি 1 টাকা এবং মাহুতির খোরাকি 0 একুনে, অর্থাৎ সর্বমোট 4। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। শ্রী জয়রাম মুখোপাধ্যায়, মোক্তার, চৌধুরী। এই ঠিকানাটা দেখে বোঝা যায় জয়রাম মুখোপাধ্যায় চৌধুরী পাড়ায় বসবাস করতেন। এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে, প্রতি পার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য স্থানে আঁটাইয়া দেওয়া হইল। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোক হস্তি ভাড়া লইতে লাগিল বটে, কিন্তু তাহাতে 15-20 টাকার বেশি আয় হয় না। মুখোপাধ্যায়ের জ্যৈষ্ঠ পৌত্রটি পীড়িত হইয়া পড়িল। তাহার জন্য ডাক্তার খরচ, ঔষধ পথ্যাদির খরচ প্রতিদিন 5 টাকা থেকে 7 টাকার কম নির্বাহ হয় না। মাসখানেক পরে বালকটি কিঞ্চিত আরোগ্য লাভ করিল, অর্থাৎ সুস্থ হল। বড়বধূ মেজবধূ উভয়ে অন্তঃসত্ত্বা। কয়েক মাস পরেই আর 2টা জীবের অন্নসংস্থান করিতে হইবে, অর্থাৎ বাড়িতে আরও 2টি নবজাত শিশুর আগমন হতে চলেছে। এদিকে জ্যৈষ্ঠা পৌত্রী কল্যাণী 12 বর্ষে পদার্পণ করিয়াছে, অর্থাৎ বড় ছেলের মেয়ের নাম কল্যাণী, তার বয়স 12 হয়েছে। দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়। নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে, কিন্তু ঘরবর মনের মতো হয় না। যদি ঘরবর মনের মতো হইল, তবে তাহাদের খাঁই শুনিয়া চক্ষুস্থির হইয়া যায়, অর্থাৎ বরের লোকজন অনেক টাকা দাবি করে। কন্যার পিতা এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত, অর্থাৎ জয়রাম মোক্তারের বড় ছেলে একেবারে এ বিষয়ে কিছু ভাবেই না। সে নেশাভাং করিয়া তাসপাশা খেলিয়া ফ্লুট বাজাইয়া বেড়াইতেছে। যত দায় এই 60 বৎসরের বুড়ার ঘাড়ে, অর্থাৎ জয়রাম মোক্তারের দায়িত্ব পুরোপুরি। অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়িতেছে, খাইবার পরিবারের সংস্থান আছে। তাহারা 2000 টাকা চাহে, নিজেদের খরচ 500, 2500 টাকা হইলেই বিবাহটি হয়, অর্থাৎ
বরপক্ষ নেবে 2,000 টাকা এবং নিজেদের বিয়ের জন্য খরচ 500 টাকা। মোট খরচ হবে 2,500 টাকা। কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে, তাহা হইতে 2,500 বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল। আর শুধু তো একটি নহে, আরও নাতনিরা রহিয়াছে, তাহাদের বেলায় কি উপায় হইবে? এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল। একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি বিএ পরীক্ষা দিয়েছিল, সেও ফেল হইয়াছে, অর্থাৎ ছোট ছেলেটি বিএ পাস করতে পারেনি। বন্ধুগণ বলিতে লাগিলেন, মুখুজ্যমশাই, হাতিটিকে বিক্রি করে ফেলুন, করে নাতনির বিবাহ দিন। কি করবেন বলুন? অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না। মাটির পানে চাহিয়া সম্মুখ পানে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি মেলা হয়। সেখানে বিস্তর গরু, বাছুর, ঘোড়া, হাতি, উট বিক্রয়ার্থ আছে, অর্থাৎ বিক্রির জন্য এখানে সমস্ত পশুদেরকে নিয়ে আসা হয়। বন্ধুগণ বলিলেন, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে। 2,000 কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3,000 টাকা অনায়াসে পেয়ে যাবেন। কোঁচার খুঁটে চক্ষু মুছিয়া বৃদ্ধ বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? বন্ধুরা বুঝাইলেন, আপনি বলেন ও আমার মেয়ের মতো, ও মেয়েকেই কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, তার আর উপায় কি? তবে পোষা জানোয়াররা অনেক দিন ধরে রয়েছে, মায়া পড়ে গেছে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয়, যে বেশ আদর যত্ন রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোককে বিক্রি করবেন। ভাবিয়া চিন্তায় জয়রাম বলিলেন, তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক, দাও, মেলায় পাঠিয়ে দাও। একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দাম যদি 200-500 টাকা কম হয় সেও স্বীকার। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়, তবে শেষের 4-5 দিন জমজমাট বেশি। সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে, মাহুত তো যাবেই, মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্রটিও সঙ্গে যাবে। যাত্রার দিন অতি প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রোত্থান, অর্থাৎ খুব সকাল সকাল মুখোপাধ্যায় মহাশয় বিছানা থেকে উঠলেন। যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে। বাটির মেয়েরা, অর্থাৎ বাড়ির মেয়েরা, বালক বালিকাগণ সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া। খরম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয়ও সেখানে গিয়া দাঁড়াইলেন। পূর্বদিন 2 টাকার রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন। ভৃত্য সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইল। মুখোপাধ্যায় মহাশয় সহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়াইলেন। শেষে গলার স্বর নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্নকণ্ঠে বলিলেন, আদর যাওমা, বামুনহাটে মেলা দেখে এসো। প্রাণ ধরিয়া বিদায়বাণী উচ্চারণ করিতে পারিলেন না। উদ্বেল দুঃখে এই ছলনাটুকু আশ্রয় লইলেন। হাতি চলিয়া গেল। মুখোপাধ্যায় মহাশয় শূন্য মনে বৈঠকখানায় ফরাস বিছানার উপর গিয়া লুটিয়া পড়িলেন। অনেক বেলা হইলে অনেক সাধ্য সাধন করিয়া বধূরা তাহাকে স্নান করাইলেন। স্নানান্তে, অর্থাৎ স্নানের পর আহারে বসিলেন বটে, কিন্তু পাতের অন্নব্যঞ্জন অধিকাংশই অভুক্ত পড়িয়া রহিল। এরপর 6ষ্ঠ পরিচ্ছেদ। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়াছে। 10ই জ্যৈষ্ঠ শুভ কার্য দিন স্থির হইয়াছে। বৈশাখ পড়িলেই উভয় পক্ষের আশীর্বাদ হইবে। হস্তির বিক্রির টাকাটা আসিলেই গহনা গড়াইতে দেওয়া হয়, অর্থাৎ হাতি বিক্রির টাকায় কল্যাণীর বিয়ের গয়না তৈরি হবে। কিন্তু পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা মসমস করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল। বিক্রি হয় নাই, উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই। আদরিণীকে ফিরিয়া দেখিয়া বাড়িতে আবার কোলাহল পড়িয়া গেল। বিক্রি হয় নাই বলিয়া কাহারও কোনো খেদের চিহ্ন সে সময় দেখা গেল না, অর্থাৎ বিক্রি হয় নাই বলে কারো কোনো অভিযোগ ছিল না সে সময়। যেন হারাধন ফিরিয়ে পাওয়া গিয়েছে। সকলের আচরণে এইরূপ মনে হইতে লাগিল। বাড়ির লোকে বলিতে লাগিল, আহা, আদর রোগা হয়ে গেছে, বোধ হয় এ কদিন সেখানে ভালো করে খেতে পাইনি, ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াতে হবে। আনন্দের প্রথম উচ্ছ্বাস অপনীত হইলেই পরদিন সকলের মনে হইল, কল্যাণীর বিবাহের এখন কি উপায় হইবে? অর্থাৎ আনন্দের রেশ কেটে গেলে পরের দিন আবার কল্যাণীর বিয়ের জন্য চিন্তিত হল সকলেই।
প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন। অত বড় মেলায় অমন ভালো হাতির খরিদ্দার কেন জুটল না, তাহা লইয়া আলোচনা হইতে লাগিল। একজন বলিলেন, ওই যে আবার মুখুজ্জে মহাশয় বলল, আদর যাও মা, মেলা দেখে এসো, তাই বিক্রি হলো না। উনি তো আর আজকালকার মুরগিঘর ব্রাহ্মণ নন। ওর মুখ দিয়ে যে ব্রহ্মবাক্য বেরিয়েছে সে কথা কি নিষ্ফল হবার জো আছে? কথাই বলে ব্রহ্মবাক্য বেদবাক্য, অর্থাৎ ব্রাহ্মণের মুখ দিয়ে যে বেদবাক্য বেরিয়েছে, অর্থাৎ যাও মা আদর মেলা দেখে এসো, এই কথার কিন্তু কোনো নড়চড় হয়নি। সেই কথা বেদবাক্যের মতোই ফল লাভ করেছে। বামুনহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরও 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আরেক মেলা হয়। যে সকল গো মহিষাদি বামুনহাটে বিক্রি হয় নাই সেসব রসুলগঞ্জে গিয়ে জমে। সেখানে আদরিণীকে পাঠাইবার পরামর্শ হইল। আজ আবার আদরিণী মেলা, আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিল না। রীতিমতো আহারাদির পর আদরিণী বাহির হইয়া গেল। কল্যাণী আসিয়া বলিল, দাদামহাশয়, আদর যাবার সময় কাঁদছিল। মুখোপাধ্যায় শুইয়াছিলেন, উঠিয়া বসিলেন। বলিলেন, কি বললি, কাঁদছিল? হ্যাঁ দাদামশাই। যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। বৃদ্ধ আর ভূমিতে পড়িয়া দীর্ঘশ্বাসের সহিত বলিতে লাগিলেন, জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, এ বাড়িতে যে আর ফিরবে না জানতে পেরেছে। নাতনি চলিয়া গেলে বৃদ্ধ শাশ্রু নয়নে আপন মনে বলিতে লাগিল, যাবার সময় আমি তোর সঙ্গে দেখা করলাম না, সে কি তোকে অনাদর করে? না মা, তা নয়। তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়িতে গিয়ে আমি তোকে দেখে আসব। তোর জন্যে সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব, যতদিন বেঁচে থাকব। মনে কোনো অভিমান করিস নে মা। এরপর শেষ পরিচ্ছেদ, সপ্তম পরিচ্ছেদ। পরদিন বিকালে এক চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিল। পত্রপাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। মধ্যম পুত্র লিখিয়াছে, বাটি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কল্য বিকালে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে। সে আর পথ চলতে পারে না। রাস্তার পার্শ্বে একটি আম বাগানে শুইয়া পড়িয়াছে। তাহার পেটে বোধ হয় কোনো বেদনা হইয়াছে। সুঁটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে। মাহুত যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। বোধ হয় আদরিণী আর বাঁচবে না। যদি মরিয়া যায় তবে তাহার শবদেহ অর্থাৎ মৃতদেহ প্রথিত করিবার জন্য নিকটেই একটা জমি বন্দোবস্ত লইতে হইবে। সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক। বাড়ির মধ্যে উঠানে পাগলের মতো পায়চারি করতে করতে বৃদ্ধ বলিতে লাগিল, আমার গাড়ির বন্দোবস্ত করে দাও, আমি এক্ষুনি বেরোব। আদরের অসুখ যাতনায় সে ছটফট করছে, অর্থাৎ যন্ত্রণায় সে ছটফট করছে। আমাকে না দেখতে পেয়ে সে সুস্থ হবে না, আমি আর দেরি করতে পারবো না। তখন ঘোড়ার গাড়ি বন্দোবস্ত করতে লোক ছুটল। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল। জ্যেষ্ঠপুত্রও সঙ্গে গেলেন। পত্রবাহক সেই চাষি লোকটি কোচ বাক্সে বসিল। পরদিন প্রভাতে গন্তব্যস্থানে গিয়ে বৃদ্ধ দেখিল সমস্ত শেষ হয়ে গিয়েছে। আদরিণীর সেই নবজলবর্ণ বিশাল দেহখানি আম্বনের ভিতর পতিত রহিয়াছে, তাহা আজ নিশ্চল নিষ্পদ, অর্থাৎ আদরিণীর বিশাল দেহখানি আম্বনে মৃত অবস্থায় পড়ে আছে। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শবদেহের উপর লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিল, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। ইহার পর 2টি মাস মাত্র জীবিত ছিলেন। এইভাবে ট্র্যাজেডির মধ্যে দিয়ে গল্পটি শেষ হয়। এই গল্পটির উপর ভিত্তি করে 100টিরও বেশি MCQ এর ভিডিও চ্যানেলটিতে আপলোড আছে। তোমরা প্লে লিস্টে দেখে নিতে পারো, অথবা ডিসক্রিপশন বক্সে থেকেও তোমরা দেখে নিতে পারো। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।